শুরু করছি। সোনু কুমার গুপ্তা, স্বরূপন, রুদ্র, অনিশ, শুভ্র, রূপকথা, সোফিয়া, বিয়াস। আর স্যার নাম মিস হয়ে গেলে কিন্তু কলেজে যেতে হবে আমায়। তো যদি কারোর নাম মিস হয়ে যায়, সরি ভাই। একটা ওথ নেয় কনভোকেশনের টাইম, টুপিটা যেটা সেটা নর্মাল গ্র্যাজুয়েশনে হয়, কিন্তু একটা স্টেথোস্কোপ নিয়ে টুপি ওড়ানোর মধ্যে আলাদাই একটা ব্যাপার। তো সেগুলো ভিডিও দেখেছি। প্রথম দুটো ছবি আমি খুব সুন্দর করে রং ঠং দিয়ে করছিলাম, তো তখন একজন ইনভিজিলেটর আমাদেরকে বললেন যে তোরা কেন এসব রং করছিস, স্ক্যান হবে তো খাতা, বেকার তোর রংটাও তো বুঝতে পারবি না। কেউ যদি একটু ঘাড় ঘুরিয়েছে বা কারোর থেকে জিজ্ঞাসা করেছে, অমনি ডাব্লিউবিএসএইচএস থেকে আমাদের ফোন এসেছে। এরকম আমি দেখছিলাম যে আমাদের একটা ফ্রেন্ড এরকম বারবার এরকম করছিল, ওকে একদম সামনে নিয়ে গিয়ে বসালো। যে পরীক্ষার হলে আমরা অ্যানাটমির পেপার ওয়ানে 15 মিনিট লেটে ঢুকেছি, অনেকে তো মানে 30 মিনিটস পরে ঢুকেছে। বললো দেখো ওরাও হয়তো জানে না বা অনেকেই জানে না, আমি এর আগের অনেকগুলো পরীক্ষাতে ইউজিপিজি পরীক্ষাতে আমি অ্যাজ এ ইনভিজিলেটর আমি ছিলাম, ডিউটিতে আমি ছিলাম। এরপরে আসি একটু বিষয় আলোচনা করবো, সেটা হলো এবছর কেন এতজন ফেল করেছো তোমাদের দিক দিয়ে, তোমাদের কি মনে হয়? জানি না তোমাদের বক্তব্য হয়তো অতটা সুন্দর হবে না বা তোমরা অতটা জানবে না, বাট তবুও তোমাদের কাছ থেকে আশা করো মানে জানতে আমি চাইছি। আমি এটা ভেবে দেখছিলাম। তো আমাদের বেলায় কিন্তু ফরম্যাটটা মানে সেকেন্ড সেমিস্টারে হঠাৎ করে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল, নাম্বার অফ কোয়েশ্চেন্স ইনক্রিজ করে গেল। এবারে হয়তো পার কোয়েশ্চেন মার্কসটা কমে গেল, কিন্তু নতুন কোয়েশ্চেন তো ওরা কোথা থেকে পাবে? ওই পুরোনো কোয়েশ্চেনগুলোই একটু ঘুরিয়ে ঘাড়ে দিচ্ছে। এবারে আমাকে কিন্তু লিখতে হচ্ছে মানে সেম অ্যামাউন্টই, তো টাইম বেশি লাগছে, অনেকের পেপার শেষ হচ্ছে না। সেকেন্ড হচ্ছে যে যেদিন আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম, বাইরে ওই অনেক সিকিউরিটি চেকিং হেন তেন ছিল, ওদের এত বাজে ম্যানেজমেন্ট ছিল যে পরীক্ষার হলে আমরা অ্যানাটমির পেপার ওয়ানে 15 মিনিট লেটে ঢুকেছি, অনেকে তো মানে 30 মিনিটস পরে ঢুকেছে। তো তারপরে টাইম আমরা পাইনি আরও। আমরা আমরা টাইমে চলে এসেছি, বাইরে বিশাল লাইন। তো মানে খুব ভালোভাবে চেকিং করছিল ওরা, কিন্তু মাত্র দুজন চেকিং করছিল। তো এবার সবার মানে ওই টাইমও মানে অনেক বেশি টাইম লাগছিল, অনেক বেশি স্টুডেন্ট ছিল। তো অনেকে 30 মিনিটস লেটেও ঢুকেছে, পেপার ওয়ান তো অনেকে শেষ করতে পারেনি। সেকেন্ড হচ্ছে যে আমাদের বেলায় কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি এসেছিল, পুরো পিওয়াই কিউ বেস আসেনি, অ্যানাটমি বাদ দিয়ে। তো আমার মনে হয়েছে এইগুলোই ফ্যাক্টর। স্যার ও যেটা বললো একদম ঠিক, কারণ এটা আমি একদম পার্সোনালিও শুনেছি যে আমরা 30 মিনিটস লেটসে ঢুকেছি, বা স্বাভাবিক একটা 30 মিনিট যদি অলরেডি পরীক্ষার সময় চলে যায় 3 ঘন্টা থেকে, তাকে তো কোশ্চেন পেপারটা দেখে অ্যাটলিস্ট বুঝতেও হবে আমি কি উত্তর লিখবো না লিখবো। সেই ভাবতে গেলেও তো 5 মিনিট বা 2-3 মিনিট চলে যাচ্ছে। তো তখন আমি সেই জিনিসটাকে ভালো করে লিখতে গেলে ভাবো তাহলে আমি আরে এই কোশ্চেনটাতেই যদি এতক্ষণ বেশি ধরে লিখে যায়, একটা 15 মার্কসের কোশ্চেনও ডিভাইড থাকে, সেই 15 মার্কস লিখতে গিয়েই যদি আমি আধ ঘন্টা আরও লেগে যায়, তাহলে বাকি আমি 2 ঘন্টায় কি করে পুরো বাকি পেপারটা নামাবো? এই করে করে অনেকের প্যালপিটেশন হয়ে গিয়ে ঠিকঠাক করে তারা পেপারটা কমপ্লিট করতে পারেনি। তাই অনেকেরই এই জন্য, বিশেষত অনেকেরই আমরা দেখেছি যে দেখলাম যে অ্যানাটমি পেপার ওয়ানে অনেকেরই ওই জন্য সাপ্লি এসেছে, কারণ অ্যানাটমিতে ঠিকঠাক কোশ্চেন ছিল অ্যাজ কম্পেয়ার টু ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রির থেকে। তো এটা একটা আমার কারণ লেগেছে, যেটা টাইমের একটা ভূষণ বাজে। আর একটা স্যার, আমাদের এক্সামটা সম্পূর্ণ আগের বছরের থেকে আলাদা। আমরা প্রথম যে ব্যাচ যেখানে আমরা সিসিটিভির আন্ডারে এক্সাম দিয়েছি, সুতরাং যে কেউ কারোর যদি মনে পড়ছে যে আমি এত কিছু পড়েছি এটা কিছু মনে পড়ছে না, একটু বন্ধুর থেকে দেখে লিখবো বা জিজ্ঞাসা করে লিখবো। একটু যদি কেউ যদি একটু ঘাড় ঘুরিয়েছে বা কারোর থেকে জিজ্ঞাসা করেছে, অমনি ডাব্লিউবিএসএইচএস থেকে আমাদের ফোন এসেছে। এরকম আমি দেখছিলাম যে আমাদের একটা ফ্রেন্ড এরকম বারবার এরকম করছিল, ওকে একদম সামনে নিয়ে গিয়ে বসালো। তো এরকম জিনিসটা হয়েছে, তো কোথাও গিয়ে তারা এতটাই ভয় পেয়ে যাচ্ছে, তাহলে তো আমার কিছুই মনে পড়ছে না, বন্ধুর খাতাও দেখতে পাচ্ছি না, যেটা একটু চিটিং যেটা, সেটাও তারা করতে পারছে না। তো তখন সেই হিসাব অনুযায়ী পুরোটা এবার তাদেরও অবশ্যই পড়ে রাখা উচিত, এবং হয় পরীক্ষার সময় যেটা হয় স্যার, একটু হলেও সবাই একটু ভুলে যায় যে কি কি করবো, আরো চিন্তায় চিন্তায় বাকি কোশ্চেনের অ্যান্সার কি লিখবো এই করতে করতে হয়ে যায়। তো সেই সাপোর্টটাও তারা ঠিকঠাক করে পায়নি। তো সেটা একটা আমার কারণ লেগেছে যে, আর তারপরে প্রথমত এই এত চেকিং, এত সিসিটিভির এইসব ভয়, একটা প্রথমবার কোনো জিনিসে দিচ্ছি, সেই সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এইগুলো একটা কারণ হতে পারে। ব্যাস এইগুলো। স্যার আমার মনে হয় যে ওই আমাদের সময় থার্ড সেমিস্টারের জাস্ট আগে ওই কোশ্চেন ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছিলো। ধরুন আগে দুটো 15 নম্বরের কোশ্চেন থাকতো, এখন একটা থাকে। এক্সপ্লেন হোয়াই সংখ্যা বেড়েছিল, এক্সপ্লেন হোয়াই টাইপের কোশ্চেন বা শর্ট নোটস, ওগুলো স্যার অনেকটা করে লিখতে হয়। সেই মানে কোশ্চেন নাম্বারটা অনেকটা ইনক্রিজ করেছিল, যার জন্য অনেকটা লিখতে হয়।
3 ঘন্টা ওই এক্সাম হলে টাইমটা ম্যানেজ করা, ওটা মাঝে মাঝে স্যার আমারও দু একটা এক্সামে প্রবলেম হয়েছিল, তবে কমপ্লিট করে দিয়েছিলাম। বাই চান্স কোনোটা কারোর হয়তো বেশি লেখা হয়ে গেছে, পরে সেটাকে আর মেক আপ করতে পারেনি, বা আর ওই যে বললো স্ট্রিক্ট ছিল আর স্যার সেরকম কিছু। ঠিক আছে, মানে যেটা বললো, দেখো ওরাও হয়তো জানে না বা অনেকেই জানে না, আমি এর আগের অনেকগুলো পরীক্ষাতে, ইউজিপিজি পরীক্ষাতে আমি অ্যাজ এ ইনভিজিলেটর আমি ছিলাম, ডিউটিতে আমি ছিলাম। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে তোমরা যেটা বললে যে বছর সিসিটিভি হয়তো এর আগে চালু হয়েছিল, কিন্তু এবছর ফার্স্ট প্রপ এক্সামে তোমরাই প্রথম দিয়েছো। এর আগে তোমাদের সিনিয়র সেকেন্ড ইয়ার বা পার্ট ওয়ানের এক্সাম ওরাও সিসিটিভির আন্ডারেই দিয়েছিল। তো সেটা একটা কারণ হলেও হতে পারে, কিন্তু মেন যেটা প্যাটার্ন আমার মনে হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এটা তোমাদের থেকেই শুরু হলো, ওই জন্য তোমাদের এই ব্যাচ থেকে অনেকগুলো এই বছর রেজাল্ট খারাপ হয়েছে। আর কিন্তু আমি যে সময়গুলোতে যে কয়েকটা এক্সামে ছিলাম ইনভিজিলেশনে অ্যাজ এ ইনভিজিলেটর, আমি পিজির এক্সামেও ছিলাম, তো সেক্ষেত্রেও ওই কড়াকড়ি তো ছিলই, কিন্তু তুমি যেটা বললে এটা আমার জানা ছিল না, কারণ এবছর তো আমি ছিলাম না, এই যে 15-20 মিনিট পরে দেরিতে হলো, এই জিনিসটা আমার জানা ছিল না। এটা যদি হয়ে থাকে এটা অবশ্যই খুব খারাপ হয়েছে। আর ওই ব্যাপারটা এখন ছিল আমাদের সময়, আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে তারা ক্যামেরায় চেক করছে, ওখান থেকে সিসিটিভিতে চেক হচ্ছে, ওই ব্লু কালারের জামা পরে আছে ওকে সরিয়ে নাও, চিটিং করছে, এটা আগেও ছিল এখনো হতো। স্যাররাও বলে দিয়েছিলেন যখন আমরা ফার্স্ট ইয়ারে থাকতাম, আমাদের তো বায়োকেমিস্ট্রিতে স্যার বারবার বলতেন যে তোদের এবার, কারণ আমরা ফার্স্ট প্রফেশনালে আমরা ফার্স্ট সিসিটিভি দিয়ে গেছি, কারণ আমাদের তার আগে পার্ট 1 দের এক্সাম হয়ে গেছিল, তো স্যাররা বলছিলেন মারাত্মক চেকিং হচ্ছে, এই সব হচ্ছে, তো আমরা কিন্তু এটা থেকে বুঝতে পেরেছিলাম যে একটা স্ট্রিক্ট চেকিং হবে। চেকিং তো সেটা নিয়ে আগে থেকে আমাদের যে একেবারে অজানা ছিল তা না, হতে পারে আমরা জানি। আর স্যার একটু তো কোশ্চেন ডিফিকাল্ট আসে, এটা হ্যাঁ, তো বাস্তব আচ্ছা। কথা, এটা তো এসেছিল। আর এইবারে হচ্ছে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে বাকি হল ইনচার্জরা কারা আছেন, ওনারাও যদি খুব স্ট্রিক্ট হয়ে যান, কারণ কোনো কোনো ক্ষেত্রে হয় একটু এক্সপ্লেন হয়, একটু জিজ্ঞাসা করে নিলাম, ভাই দুটো লাইন বলে দে, তো সেটাও যদি না হয় সেটাও কিন্তু এটা অনেকটা বড় ফ্যাক্টর হতে পারে, কারণ অনেকের অনেক ক্ষেত্রে মনে থাকে না এক্সপ্লেন হয়টা কেউ যদি একটু বলে দেয়। পেপারগুলো বা বায়োকেমে এমসিকিউ গুলো অনেক মানে একটু টাফই ছিল, না ইন জেনারেল কোশ্চেন টাফ ছিল, তারপরে যারা একটু কম পড়েছে তাদের পক্ষে পুরোটা পিওয়াইকিউ দিয়ে অনেকে পাস করে গেছে স্যার, আর যারা পুরোটা আবার রিকল করতে পারেনি এক্সাম টাইমে, ওই টাইম ম্যানেজমেন্ট বা কোনো অন্য কোনো কারণে, তো তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, তোমরা ডায়াগ্রামগুলো কালার পেন্সিলে করতে নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিসে, পেনে না পেন্সিলে? মানে এমনি পেন্সিলেই আঁকতাম, ডায়াগ্রামগুলো এমনি পেন্সিলেই আঁকতাম। পেন ভাবছিলাম স্যার ওই অ্যানাটমিতে ভেন আর আটারিগুলোকে কালার মানে লাল আর নীল দিয়ে করবো, কিন্তু আমি স্যার ওই করোনারি সার্কুলেশন ছিল, ওটায় স্যার এঁকে দিয়েছিলাম হচ্ছে লাল, মানে রেড পেন্সিলে এঁকে দিয়েছিলাম। তারপরে হল ইনচার্জ বললো যে রেড পেন্সিল ইউজ করা যাবে না, আমার তখন আঁকা হয়ে গেছে। আমি আর যখন আমি মুছছিলাম তাও ওটা ঠিকভাবে যাচ্ছিল না, আমি ওর উপর পুরো পেন্সিল দিয়ে ঘষছি যাতে লালটা না বোঝা যায় কোনোভাবে। এটা একটা হয়েছে। তুমি কি সে ড্রয়িং করেছিলে? না স্যার, আমি প্রথম দুটো ছবি আমি খুব সুন্দর করে রং ঠং দিয়ে করছিলাম, তো তখন একজন ইনভিজিলেটর আমাদেরকে বললেন যে তোরা কেন এসব রং করছিস, স্ক্যান হবে তো খাতা, বেকার তোর রংটাও তো বুঝতে পারবি না। তখন আমি দেখলাম দূর টাইম ওয়েস্ট করছি কেন, তাহলে যাই নর্মাল যে পেন্সিল সেটা দিয়ে কোনো জায়গায় যদি ডিপ করা থাকে সেটাকে একটু ডিপ করে দিচ্ছি, কোনো জায়গায় ডট টট থাকলে সেটা পেন্সিল দিয়েই, কমপ্লিটলি পেন্সিল দিয়ে করেছি। আমি কেন রং পেন্সিল করতে গিয়ে আবার জিনিসটাতে করবো, যেটা এখন যেহেতু স্ক্যান হচ্ছে সব পেজ, তাই আর রং করিনি। হ্যাঁ, তো এই কনফিউশনটা আমারও ছিল, তো আমি একজন সিনিয়রকে জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারটাই, তো সিনিয়র দাদাটা বললো যে যেহেতু স্ক্যান হবে তো বিভিন্ন কালারগুলো বোঝা যাবে না আলাদা করে, তো টাইম ওয়েস্ট করে লাভ নেই, তো আমি পেন্সিলেই করেছিলাম, পেন্সিল স্কেল। পেন্সিল দিয়ে করেছিলে, পেন্সিল মানে দিয়ে পেন দিয়ে করনি, পেন্সিল দিয়ে করেছিলে এবং সেটা হ্যাঁ, ভালোভাবে মানে করেছিলে। কিছু কিছু জায়গা আমার নিজে বোঝার জন্য, মানে পেন্সিলটা ধরুন খুব, মানে আমার আঁকাটা খুবই বাজে, তো কিছু জায়গা আমি নিজে বুঝতে পারছিলাম না, পেন্সিল দিয়ে যদি করি এত গ্যাঞ্জাম হয়ে গেছিলো, তো সেখানে আমি পেন দিয়ে মার্কিং করে দিয়েছিলাম, তো সেটা ঠিক কি ভুল আমি জানি না, তো আমার মাথায় চলছিল যে যেহেতু স্ক্যান করবে একই দেখাবে, তো আমার নিজের বোঝার জন্য আমি পেনও ইউজ করেছি। হ্যাঁ, তো আরেকটাও কারণ হতে পারে, তো এবারে যেহেতু স্ক্যান হয়ে গেল, স্ক্যানগুলো স্বাস্থ্য মানে ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে থাকতো, ওদের ওখানে গিয়ে প্রফেসররা গিয়ে সেটা চেক করতেন সামনে কম্পিউটারের সামনে, তো ডেফিনেটলি প্রফেসর আগেকার দিনের মানুষ, তাদের ওই ক্যামেরার সামনে ওই স্ক্রিনের সামনে বারবার একই জিনিস দেখা ভালো লাগে না, তো সব স্বাভাবিকভাবে, তো যখনই কেউ
কপি নর্মালি চেক করছেন, একটা মুড ভালো থাকে, ঠিক আছে মার্কস ভালো লিখছে মনে হচ্ছে, মার্কস চলে আসে। কিন্তু ওই স্ক্রিনের সামনে দেখে 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 একটা সময় মনে হয় দূর আর ভালো লাগছে না, যাই হোক কিছু একটা লিখেছে। স্যার আমি এটা নিয়ে আমি একটা টিচারের সাথে কথা বলছিলাম অ্যানাটমিরই, তো ম্যাম বলছে মানে আমরা যেহেতু একটা স্ক্রিনে আমাদের দুটো তিনটে পেপার যেই আসছে না, আমাদের ঘাড়ে যন্ত্রণা করে যাচ্ছে, চোখটা ব্যথা করছে, তো তখন আমাদের আর ইচ্ছা করছে না ইচ্ছে দেখতে, করছে না তখন আমাদের মাইন্ড ফ্ল্যাকচুয়েট হয়, ধুর কি ফালতু লিখেছে, তখন আমি নাম্বারটা হয়তো ওখানে এক পেতো স্টুডেন্টটা, আমার ইচ্ছা করলো না দিতে, ধ্যার ফালতু লিখেছে আমি দিলাম না, হয়তো আমি ওটা ভালো মুডে দেখলে আমি কোথাও গিয়ে হলে ওকে 1 বা 1.5 দিয়ে দিতাম। তো এই জিনিসটাও একটা হয়েছে স্যার, আমার যা লাগছে। তো অনেকগুলো ফ্যাক্টর হয়েছে। ওকে, এরপরে আরেকটু অন্যভাবে যাই, এক্সাম থেকে বেরিয়ে কেন ডক্টর হতে চাইলে? স্যার সত্যি বলতে এর উত্তর আমার কাছে নেই, কোনো ডাইরেক্ট উত্তর নেই। হ্যাঁ, বাবা মা চেয়েছিল, একটা পয়েন্টের পরে আমিও চেয়েছিলাম, কারণ ডক্টরদের সত্যি একটা রেসপেক্ট আছে, একটা সোশ্যাল সিকিউরিটি আছে। তো আমার মনে হয়েছে যে আমি ডক্টর হতে পারবো, তো একটা সিকিউর লাইফ লিড করবো ইন দ্য ফিউচার। মানে কখন ঠিক করলে, মাধ্যমিক দেওয়ার পরে? না না, আমি মানে লকডাউনের আগে অবধি ক্রিকেট খেলতাম, তো লকডাউনে পুরো বাড়িতে ছিলাম, তো ঠিক ক্লাস 8-এ আমি অ্যান্থে দিয়েছিলাম। তো লকডাউনের সময় তোমার কোন ক্লাস? লকডাউনের সময় আমার ক্লাস 9, তো অ্যান্থে দিয়েছিলাম এমনি, তো তখন ভালো স্কলারশিপ চলে আসে, তো 9-এ ভর্তি হয়ে গেছিলাম যেহেতু বাড়িতে ছিলাম। তো 9-10 আকাশের ক্লাস করলাম, তারপরে দেখলাম যে ঠিক আছে বুঝতে পারছি, করতে পারছি। 11-এ তখন নিটের জন্য প্রিপারেশান নিতে শুরু করলাম। মানে আমি জানি না যে ঠিক কোন পয়েন্টে আমি ডিসাইড করলাম যে ডক্টর হব বা কিছু, মানে স্মুথলি চলে গেছে, আমিও ফলো করে গেছি। এরপরের প্ল্যান আফটার এমবিবিএস? স্মুথলি যাক, পরে আবার দেখা যাবে। নিট পিজি দেবে, রেজাল্ট হবে, তারপরে দেখা যাবে কিস এমডি করবে, তারপরে আবার দেখা যাবে কিসের ডিএম বা এমসিএস করবে নাকি? দেখা তো যাক। মেডিকেল লাইন না সার্জিক্যাল লাইন? মেডিকেল লাইন। মেডিসিন, ওকে। ওয়াই ডক্টর? স্যার ডাক্তারি লাইনটা আমার চিরকালই খুব ভালো লাগে, একটা নোবেল নোবেল ব্যাপার প্রফেশন লাগে, তো তাই জন্য আমার সবসময় ভালো লাগতো। আর ও যেটা বলছে সোশ্যাল সিকিউরিটি, এখন আমার আর লাগছে না, এখন যা অবস্থা ডাক্তাররা তো র্যান্ডাম মার খেয়ে যাচ্ছে পেশেন্টের থেকে। এই যে সোশ্যাল সিকিউরিটি নেই, সোশ্যাল সিকিউরিটি নেই মানে বলছে একদমই ঠিক, কিন্তু আপনি যদি মানে বাকি প্রফেশনগুলোও দেখেন না, সব জায়গায় এরকম অবস্থা। কম্পেয়ার টু দেম, বিং আ ডক্টর ইট ইজ সেফ। সব প্রফেশনের একই অবস্থা। ডেফিনেটলি। ডেফিনেটলি স্যার, যারা সম্মান দেওয়া তারা দেয়, আর যাদের মাথা গরম হয়ে থাকে তারা দেবে না, সেটা তারা সব ক্ষেত্রেই দেবে না। তো স্যার ডাক্তারিটা আমার ওই জন্য ভালো লাগতো, আর ছোটোবেলা থেকে একটা অ্যাটমসফিয়ারও ছিল। তবে সবসময় যে ভেবেছিলাম যে ডাক্তারই পরীক্ষা দেবো তাও নয়, কখনো কখনো চলে এসেছে সেটা, তো তখন দিয়েছি, তো করেছি, তো সেই ফেজটা কাটিয়ে গেছি, যখন হয়নি তখন খারাপ লেগেছে, আবার দিলাম, তো হয়ে গেল, ঠিক আছে স্যার। এইটা নিয়েই আমার ভালো লাগা আছে, ডাক্তারি একটা ব্যাপার স্যাপার, সবাই স্টেথোস্কোপ দেয়, একটা ওথ নেয় কনভোকেশনের টাইম, টুপিটা যেটা সেটা নর্মাল গ্র্যাজুয়েশনে হয়, কিন্তু একটা স্টেথোস্কোপ নিয়ে টুপি ওড়ানোর মধ্যে আলাদাই একটা ব্যাপার, তো সেইগুলো ভিডিও দেখেছি। তো সেই সব দেখে বেশ ভালো লাগতো যে না তাহলে এটা একটা কোথাও গেলে ভালো সময় একটা ডাক্তার, ঠিক আছে ভালো ভালো লাগে। এখন হয়তো কোথাও গেলে আস্তে আস্তে এত ডাক্তার হয়ে যাচ্ছে, কোথাও একটু কমছে, কিন্তু আমার তাও মনে হয় না পুরো কমে গেছে, এখনও একটু হলেও সম্মানটা রয়ে গেছে। তো তাই জন্য আমার বেশ ভালো লাগে। আর কোনো কিছু একটা রোগ যদি হঠাৎ করে আমি নিজে যদি সেই পেশেন্টটাকে ঠিক করতে পারি, সেটা একটা খুব ভালো লাগা থাকে। তো সেই সব ভেবে চিন্তা করে ডাক্তারি লাইনটাই বেস্ট লেগেছে, এটাই। আর স্যার এর পরে আমি জানি না কি হবে না হবে, ভগবান কি লিখেছে না লিখেছে, তবে স্যার আমার একটা ডিপার্টমেন্ট খুব ভালো লাগে, চিফ মেডিকেল অফিসার যেটা, তো ওইটা আমার খুব ভালো লাগে। কারণ আমি যেখানে থাকি, আমি কৃষ্ণনগর, তো ওখানে আমাদের যেতে গেলে একটা চিফ মেডিকেল অফিসারের বড় বাংলো পড়ে, তো সেইগুলো আমি দেখেছি, আমার খুব ভালো লাগে যে আমারও যদি একটা এরকম গভর্নমেন্ট আমাকে বাংলো দিয়ে থাকতে দিত, জাস্ট অ্যাটলিস্ট আমাকে বলতে পারতাম যে আমিও কিছু করেছি, তোমরা আমারই জন্য সরকারি বাংলোতে থাকছো। সো এইটা আমার ভালো লাগা আছে। বাট সেটা নিট পিজি তো ডেফিনেটলি দেবই, আর ওটার জন্য আলাদাভাবে তো জিডিএমও দিতে হয়, তারপরে এই সমস্তভাবে ইয়ে হতে হয়। তো এবার ভগবান যেটা চাইবে, যদি ভগবান চাই তো ওই দিকে নিয়ে যাবে, তো তাহলে জিডিএমও দিয়ে ওদিকে যাবো, নয়তো ইউপিএসসি সিএমএস আছে সেইগুলো দিকে দিয়ে চলে যাবে, আর নয়তো পিজি করতে চলে যাবে। এবার এটা ভগবানের উপর, ভগবান যেদিকে নিয়ে যাবে সেদিকে চলে যাব। আচ্ছা, বেশ। আর যদি পিজি করতেই হয়, মেডিসিন না সার্জারি? স্যার সেটাও তো আবার লাখের ওপর, স্কোরের ওপর, তাও একটা ইচ্ছা আছে যে জেনারেল মেডিসিনে। আর যদি তার চেয়েও একটু ভালো রাং থাকে, বেশ ভালো ইনকামও হবে, রেডিওলজিস্ট আছে। ওকে, সংকলন।
শুভাঞ্জন যেটা বললো আমিও আগে থেকে সেরকম ঠিক করিনি, বা কবে থেকে ঠিক করলাম আমি নিজেও জানি না যে ডাক্তার হব। তবে কোথাও থেকে একটা কিছুটা হলেও বাকি প্রফেশনগুলোর থেকে সিকিওর সব দিক থেকেই। আর আর স্যার আর স্যার আমিও অ্যাকচুয়ালি জানি না কবে আমি ঠিক করেছি মানে ডাক্তার হব, আর কী জন্য ঠিক করলাম এটাও এতটা জানি না। ফার্স্টে হয়তো বাবা মা বলতো, তারপর একটা টাইমের পর আমিও ভাবলাম যে ডাক্তার হলেও ভালোই হবে। আর এরপরে কোন সাবজেক্টে এমডি বা এমএস? এখনো স্যার কিছু এখনো ভাবিনি, কিছু ঠিক যা করেনি। পরে হবে, যা দেখা হবে যাবে। দেখা যাবে। ওকে, কোন কোন বন্ধুর নাম মেনশন করতে চাইবে কলেজের স্যার, বা স্কুলের? শুভ সালুই আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, ও স্যার অনেকটাই হেল্প করেছে, মানে নোটস বা কোনগুলো ইম্পর্ট্যান্ট লাস্টে স্যার যখন ওই থার্ড সেমের আগে আর থার্ড সেমের পরে মানে প্রফের জাস্ট আগে ওর সঙ্গেই প্রায় ডিসকাস করে করে পড়তাম, মানে আমার যেগুলো আটকে যেত যে কোশ্চেনগুলো ওর সঙ্গে ডিসকাস করতাম, ওরগুলো যেগুলো আটকাতো আমার সঙ্গে ডিসকাস করতো। বা অনিব্রত ও হেল্প করতো, ধরুন প্র্যাকটিক্যাল এক্সামগুলোর আগে ওদের ফিজিওলজি প্র্যাকটিক্যালটা যেগুলো ধরুন ক্লাসে একবার দেখালো অনেক দিন প্রায় মনে রেখে দেয়। এই জন্য আর মানে এই জন্য প্র্যাকটিক্যালের আগে বিশেষত ফিজিওলজি ওকেই জিজ্ঞেস করতাম যে কি করে করব এটা। বেশ, ঋষিতা ফ্রেন্ডের নাম স্পেশালি মেনশন করতে একদম স্যার চাইছেন? বলতেই হবে, নাহলে তো জিনুইন একদম জাস্টিসই হলো না। একদম স্যার বিশাল আছে, তো বিশাল মণ্ডল আমাদেরই ব্যাচমেট, তো ওর থেকে আমি পুরো মানে ও আমাকে অনেকটা হেল্প করেছিল। আমার বোন ছিল না, ও আমাকে পুরো বোন স্টাফ দিয়ে ওরাও পড়তো, তো আমাকে তখন আমি যখন যেটা বলতাম আমাকে দিয়ে দিত, হেল্প করতো অনেক। ওর পুরো বোনসগুলো নিয়ে আমি পড়েছি। প্রতীক্ষা আছে, ও আমাকে লাস্টের দিকে ম্যারোর কয়েকটা ভিডিও দেখার জন্য আমাকে ম্যারো সাবস্ক্রিপশনে বলো ঠিক আছে তুই নিয়ে না, তুই লগ ইন কর, আমি তখন লগ আউট হয়ে যাচ্ছি, তো এরকমভাবে হেল্প করেছে। আরও আছে আমার মনে হয়, তবে স্যার ওরা দুজন বেস্ট, ওদেরটা বলতেই হবে। বাকি তো সৌমিলি আছে, অরুণাংশিক, এটা সবাই নানান ধরনের কোনো না কোনোভাবে আমার যেমন প্র্যাকটিক্যাল পার্টনারের ঋষি ছিল, সোহেল ছিল, তো ওরাও ডেফিনেটলি আমাকে হেল্প করেছে প্র্যাকটিক্যালে। আমরা দুজন আমাকে বলতো ঠিক আছে ঠিক আছে তুই কর কর লেডিস ফার্স্ট, ঠিক আছে তুই আগে কোনো প্র্যাকটিক্যালটা পারফর্ম কর, তো ওরা রয়েছে। তো বেশি স্যার ওরা দুজন। ফার্স্ট ইয়ার ফিজিওলজির কিছু ঘটনা, হেমাটোলজি? স্যার যেটা স্যার ফিজিওলজি আমার জীবনে এমন জ্বালিয়েছে প্র্যাকটিক্যাল, আমি বলছি ওটার জন্য আমার অনার্স মার্কস ছিল না, ফার্স্টেও ছিল না, সেকেন্ড ইয়ারেও ছিল, মানে সেকেন্ড সেমেও ছিল না, লাস্টে প্রফেশনালে হয়েছে। সেটা আমি তো দেখে নিজেই খুব অবাক হয়ে গেলাম, যাক ঠিক আছে ওটাতেই সবচেয়ে বেশি পেয়েছি। তো স্যার যেটা ছিল যে আমার মানে এখন মানে ফোকাসিংটা আমার লাস্টের দিকে হয়ে গেছিলো, কিন্তু ওই আমার খুব ডাউট লাগতো আমি চিনতে পারবো তো, ঠিকঠাক করে আসবে তো, আমার ব্লাড কম হয়ে গেল না তো, আবার ব্লাড ঠিকঠাক হয়ে গেলো, আমি ফ্লুইডটা ভালো করে টানতে পারলাম তো, ওই করতে গিয়ে আমার তো কতবার ফ্লুইডটাও মুখে চলে গেছে। একবার এইচসিএলটা ওই হিমোগ্লোবিনের ওখানে দিতে গিয়ে একবার এমনভাবে টেনেছি তো মনে হলে তখন এখানটা চিরচির চিরচির করছে। তো আমি বলবো ঠিকঠাক করে ফোকাসিংটা ফার্স্ট থেকে করুক, বাকি প্র্যাকটিক্যাল স্যার ম্যাডামরা ডেফিনেটলি পরীক্ষায় হেল্প করবে, সেটা তো রয়েছে, কিন্তু ফোকাসিংটা ঠিকঠাক করে একবার হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না, বাকি ওই জিনিসগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে হয়েই যাবে। স্পেশাল ফ্রেন্ডসদের নেম লম্বা লিস্ট স্যার, শুরু করে। শুরু করছি। সোনু কুমার গুপ্তা, স্বরূপন, রুদ্র, অনিশ, শুভ্র, রূপকথা, সোফিয়া, বিয়াস। আর স্যার নাম মিস হয়ে গেলে কিন্তু কলেজে যেতে হবে আমায়, যদি কারোর নাম মিস হয়ে যায় সরি ভাই। ওকে, আর ফিজিওলজি প্র্যাকটিক্যাল, হেমাটোলজি কিছু ঘটনা? ঘটনা বলতে আমার ওই প্রিকিংয়ে খুব ভয়, ওই প্রিক করতে পারতাম না, হাত ফাত কাঁপতো ওটা। সেকেন্ড হচ্ছে যে ওই যখন প্রফের জন্য প্র্যাকটিক্যাল করছিলাম তো ওই ডাব্লিউবিসি ডাইলিউটিং ফ্লুইড আমার মুখে চলে গেছিলো। এটাই এটাই বলার মতো। সবচেয়ে উত্তক্ত করেছে ফিজিওলজি প্র্যাকটিক্যাল, ফিজিওলজি প্র্যাকটিক্যালে সবাই টেনশনে থাকে, কারণ হেমাটোলজি নিয়ে অনেকে টেনশনে থাকে চিন্তা থাকতো স্মিয়ার ভালো করে হবে হবে কি না, অনেকে তো টেনশনে থাকে ব্লাড বের করবো কি করে। আমি জানি না কেমন ছিল এবারের গাইড, হেল্প করে করেছিল? না স্যার হেল্প ছিল। অশোকদা হেল্প করেছিলেন? অশোকদা ছিল, সালমান স্যার ছিলেন। ওকে, সংকলন। স্যার আর দুজনের নাম স্যার শুভজিৎ সাজমল, ও যে এসেছিলো ও আমাকে স্যার মানে ম্যারোর সাবস্ক্রিপশানটা মেনলি ওরই ছিল, মানে আমরা দুজন তাও শেয়ার করতাম, আমি আরও প্রে প্ল্যাটার আমার ছিল ওটাও ওর সঙ্গে শেয়ার করতাম, এভাবেই পড়তাম। আর ও আমার রুমমেট যেহেতু ওর সঙ্গে প্রায় সব কিছুই শেয়ার করেই পড়তাম, বা ও কীটা পড়ছে আমি কীটা পড়ছি, মাঝে মাঝে প্রায় সময় একসঙ্গেই পড়তাম, টপিকগুলো একসঙ্গেই প্রায় কভার করতাম। আর আর যেগুলো ধরুন অ্যানাটমিতে যেগুলো ওগুলো সৌমিলিকে জিজ্ঞেস করতাম, আরও স্যার অনেককেই জিজ্ঞেস করতাম।
হ্যাঁ সৌমিলিকে আচ্ছা সৌমিলির নামটা অ্যাড করে দিচ্ছে সময় ওকে স্যার জিজ্ঞেস করতাম, ও স্যার অনেক হেল্প করতো, আরও স্যার অনেকেই হেল্প করেছে। সৌমিলি মানে সৌমিলি ভূঁইয়া তো? হ্যাঁ 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 সৌমিলি ভূঁইয়া আগের বার একটা ভিডিওতে ছিল, রানিং এর নিট ট্র্যাক করে এসেছিল। সংকলনও আগের একটা ভিডিওতে ছিল, দেখো ভিডিওটা তোমাদের এতে আসছে, স্ক্রিনে আসছে, ওই ভিডিও তোমরা দেখে নিতে পারো। ওকে বেশ, এগুলোই তাই তো? আর কিছু বলবে, লাস্ট কিছু বক্তব্য জুনিয়রদের জন্য? বলো, এক এক করে বলো। স্যার বলবো বেস্ট উইসেস, আর কিছু না, জাস্ট ভালো করে পড়ো, ঠিক হয়ে যাবে, আরামসে চিল করো, মজা করো, সমস্ত ফেস্ট বা এগুলো অ্যাটেন্ড করে তারপরে পড়াশোনা করো। একেবারে পুরোটাই পড়াশোনাতে ঢুকে যাও না, একেবারে পুরোটা মজাও করে কাটিও না, দুটোকে ব্যালেন্স করে এগিয়ে চলো, তাহলেই হবে। আমি বলবো গো উইথ দ্য ফ্লো, মানে এক্সট্রা কিছু চাপ নেওয়ার দরকার নেই, যেটা পড়ানো হচ্ছে বাড়িতে গিয়ে একবার চোখ মানে দেখে নিলেই হয়ে যাবে। মেন হচ্ছে কনসেপ্টটা জানা, তারপরে ভুলে যেতেও পারি পরে, মানে যদি ভুলেও যাই পরীক্ষার আগে একবার খালি চোখ বোলাবো, আবার মনে পড়ে যাবে। মেন হচ্ছে কনসেপ্ট স্ট্রং করা, আর ওই জন্যই গো উইথ দ্য ফ্লো, বেশি ভেবে লাভ নেই, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বেশ, সংকলন? আমার মনে হয় ফার্স্টে যেটা পড়াচ্ছে ওটা ঠিকভাবে কনসেপ্ট রেখে পড়লে ভুলে গেলেও চাপের কিছু নেই, কারণ পরে আরেকবার দেখে নিলে, পরীক্ষার আগে দিনই হয়তো একবার দেখে নিলে হয়েই যায়, এজন্য মানে হয়ে যাবে কোনোভাবে। ওকে বেশ, তাহলে আজকে প্রায় 1 ঘন্টার আলোচনা হলো আমাদের। আশা করি জুনিয়রদের হেল্প হবে। আর যাদের রেজাল্ট খারাপ হলো তাদের কিছু বলবে, কিভাবে লিখবে এক্সামে, তাদের জন্য একটু কিছু তাদের বলবে? জন্য একটা কোট, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। ঋষিতা? না, আমি যা ঠিকঠাক করে বলছি যে ভালো করে জাস্ট প্রিভিয়াস ইয়ারটা পড়তে, কারণ প্রিভিয়াস ইয়ার পড়লে পাস মার্কটা উঠে যায়, ভালো নাম্বারটাও উঠে যায়, সেটা ডিপেন্ড করে আমি কতটা কি কন্টেন্ট ওটার মধ্যে দিচ্ছি। তো আমার মনে হয় প্রিভিয়াস ইয়ারটা ভালো করে পড়া উচিত, আর প্রিভিয়াস ইয়ার পড়লেই অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টার হয়ে যায়, তো ওটাকেই ভালো করে পড়ে তার সাথে কয়েকটা লেকচার মিলিয়ে ঠিলিয়ে করলে ঠিক হয়ে যাবে, একদম হবেই, হতেই হবে, সেকেন্ড ইয়ারে যেতে হবে। বলো। ওই স্যার পিওয়াইকিউগুলো ভালো করে, আর বই থেকে থরলি যেগুলো পিওয়াইকিউ আছে ওগুলোই এই টাইমে যদি পড়ে যায় তাহলে হয়েই যাবে, মানে অ্যাটলিস্ট একবার বই থেকে তো পড়তেই হবে সবসময়, লেকচার দেখে পুরোটা গিয়ে পরীক্ষায় নামানোটা অনেক কঠিনই, জন্য যদি একবার ওই পিওয়াইকিউগুলো বই বারবার রিভাইজ করতে থাকে বই থেকে, হয়েই যাবে, সেকেন্ড ইয়ারে চলে যাবে। আমি যেটা বলবো যে যারা সাপ্লি ব্যাচে দিচ্ছ, তোমরা তাহলে যেটা করবে, এখন হাতে যে সময়টা রয়েছে, তোমাদের সাপ্লি ব্যাচের যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, প্রশ্ন ছেড়ে আসা যাবে না, কোশ্চেন ছেড়ে আসা যাবে না। তুমি ওই রিলেটেড যা পারো তুমি লিখে দিয়েছো, অ্যানাটমিতে বায়োকেমিস্ট্রি লিখো না, বাট যে আর্টারিচেসে তার রিলেটেড কিছু একটা লিখে দাও, প্রশ্ন ছেড়ে এসো না। আর যেগুলো পারবে একটু ফ্লোচার্ট দাও, ফ্লোচার্ট মেনটেন করো, ড্রয়িং করো, যা মনে হচ্ছে যে এখানটা তুমি কন্টেন্টে কিছু জানো না বাট তোমার ছবিটা একটু জানো, ওই ড্রয়িংটাই করে দাও। প্রশ্ন ছেড়ে আসা যাবে না, কারণ কোনো এক্সামিনাররা চায় না ফেল করাতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা যে নাম্বারটা দেবে, ফাঁকা খাতাতে নাম্বার দেওয়া যায় না, তাতে কিছু একটা লেখা রয়েছে, হ্যাঁ 4 লাইন 5 লাইন একটা ফ্লো চার্ট রয়েছে, ঠিক আছে 5 নম্বর ছিল, 2.5 দিয়ে দাও, 3 দিয়ে দাও, এইটা অবশ্যই মাথায় রেখো, প্রশ্ন ছেড়ে আসো না, এটাই লাস্ট বলার। ওকে, তোমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, আরও বড় হও, বড় ডাক্তার হও, আবার টপার হও, আবার দেখা হবে। চলো আজকে এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।